সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা আজকে ক্যান্সার নিয়ে কথা বলতে চাই। বিশেষ করে প্রতিরোধযোগ্য যে ক্যান্সারগুলো রয়েছে সেখানে সচেতনতাই কিন্তু প্রতিরোধের প্রথম উপায় এবং প্রধান উপায়। আমরা জানি যে ক্যান্সার আমরা আসলে যতটাই ভাবি না কেন যে আসলে এটি সমাজের অন্যদের হচ্ছে, আমাদের তো হচ্ছে না, বা এটা নিয়ে সচেতনতার অত বেশি প্রয়োজন নেই, কিন্তু সত্যিকার অর্থে নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে ক্যান্সার কিন্তু একটি গুরুত্বপূর্ণ অংশ এবং মৃত্যুর অন্যতম প্রধান কারণ। এবং সমগ্র বিশ্বের সঙ্গে বাংলাদেশেও ক্যান্সার আক্রান্তদের সংখ্যা দিনে দিনে বাড়ছে। হতে পারে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, সেগুলো আমরা আজকে বিশ্লেষণে যাব এবং কিভাবে এই ক্যান্সারগুলোকে প্রতিরোধ করা যায়, প্রাথমিকভাবে কি কি আমাদের জীবনধারাটি আমরা বজায় রাখলে ক্যান্সার থেকে দূরে থাকতে পারি, সবগুলো বিষয় নিয়ে আলোচনায় আসবো। আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন, ক্যান্সার এপিডেমিওলজিস্ট, প্রকল্প সমন্বয়কারী, গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল এবং সভাপতি বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশন। অধ্যাপক ডাক্তার রাস্কিন, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আসলে যে কথাটি বলছিলাম যে ক্যান্সার এখন সমাজে কিন্তু তার ভয়াল থাবা প্রসারিত করেছে। একটি সময় ছিল যে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, ক্যান্সারের কোনো জবাব ছিল না, জীবন প্রত্যাশা প্রাপ্তি সব কিছু আমরা ছেড়ে দিতাম। কিন্তু ক্যান্সারের সাথে এখন আমাদের যুদ্ধ করার সময় এসেছে এবং অনেক ক্যান্সার সার্ভাইভাল রয়েছে যারা সমাজে স্বাভাবিক জীবনযাপন করছেন, সেটি একটি ভালো দিক। একই সঙ্গে এটিও উদ্বেগের দিক যে ক্যান্সার রোগীর সংখ্যা কিন্তু অনেক বাড়ছে, যেটি আসলে আগে আমাদের গোচরীভূত হতো না। তো অনেকগুলো ক্যান্সার রয়েছে যেটিকে আসলে প্রতিরোধ করা সম্ভব, যেটি আপনারা বলে থাকেন নিয়মিত স্ক্রিনিং, নিজস্ব সচেতনতা, সামাজিক সচেতনতা, এই সব কিছুর মাধ্যমে এটিকে প্রতিরোধ করা সম্ভব। কি কি ধরনের ক্যান্সারগুলো আসলে আমরা প্রতিরোধ করতে পারি যদি আমরা সচেতন থাকি? ধন্যবাদ। আসলে অধিকাংশ ক্যান্সারের বেলায় প্রতিরোধের কোনো না কোনো একটা রোল আছে, ভূমিকা আছে। আপনি খুব সুন্দর করে বলেছেন যে এই যে সচেতনতার মধ্যে বলছেন যে একটা সামাজিক সচেতনতা, আমি ওই জায়গাটা একটু জোর দিতে চাই আর কি। তো যেমন যে সমস্ত ক্যান্সার নিয়ে আমরা খুব বেশি চিন্তিত থাকি, নারীদের মধ্যে স্তন ক্যান্সার, জরায়ু মুখের ক্যান্সার, এমনি নারী পুরুষ সবার মধ্যে ফুসফুসের ক্যান্সার, মুখের ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার, এই মাসটা চলছে আবার কোলোরেক্টাল ক্যান্সারের সচেতনতা মাস, এটা নিয়েও একটু দর্শকদের। তো এই ধরনের যে প্রধান প্রধান যে ক্যান্সারগুলো নিয়ে আমরা ভাবি, এর মধ্যে বেশিরভাগেরই সচেতনতাটাই একটা বড় ভূমিকা পালন করতে পারে যদি আমরা এই নিয়ন্ত্রণ করতে চাই আর কি। আমরা ব্যক্তিগতভাবে একজনকে চিকিৎসা দিলাম, সেটা একটা জিনিস, সেটাও একটা, কিন্তু আমরা তো তার থেকে বেশি কিছু করতে চাই, যে মানে শুধু একজন রোগীকে সুস্থ করা না, পুরা যে রোগীর যে বিশাল যে সংখ্যা বলি, যে তাদের যে একটা রোগীদের যে একটা সমাজ, সেটার থেকে আমাদের সমাজটাকে কিভাবে আমরা এখানে যে লোডটা কমাইতে পারি, সেটার জন্য নিয়ন্ত্রণ যেটাকে আমরা বলি, তার জন্য যে সমস্ত পদ্ধতি বা অ্যাপ্রোচ বা রাস্তাগুলোর কথা বলা হয় আন্তর্জাতিকভাবে, তো সেখানে সবগুলোর মধ্যেই কিন্তু সচেতনতার একটা ভূমিকা আছে। যেমন আমাদের দেশে সাধারণ মানুষের অনেকটা ধারণা সচেতনতা মানে না হওয়ার জন্য কি করব কি করব না, এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি বলছিলেন স্ক্রিনিংয়ের কথা, যে ক্যান্সার যে প্রাথমিক অবস্থায় নির্ণয় করা যায়, সেখানেও কিন্তু সচেতনতার একটা বড় রোল। কারণ আমরা প্রাথমিক নির্ণয়টাকে আমরা দুইটা পর্যায়ে বলতে পারি। একটা হলো যে লক্ষণ দেখা দিলে যেন তাড়াতাড়ি মানুষ ডাক্তারের কাছে যায়, হাসপাতালে যায়, সেখানেও কোন কোন লক্ষণ দেখা দিলে মানুষ যাবে ডাক্তারের কাছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যেমন ক্যান্সারের 7টি বিপদ সংকেতের কথা বলি না, যে এই লক্ষণগুলো দেখা দিলে আপনি ডাক্তারের কাছে যাবেন। আবার স্ক্রিনিং অর্থাৎ লক্ষণ দেখা দেওয়ার আগেও যে আমরা কিছু করণীয় আছে, সেটা নিয়েও কিন্তু মানুষজনকে ব্যাপকভাবে জানানোর দরকার আছে, সচেতনতার দরকার আছে। চিকিৎসা নিয়েও আমাদের নানান ধরনের মানে বিভ্রান্তি আছে। এই কেমোথেরাপি নিলে চুল পুড়ে যাবে, এরকম একটা ব্যাপার নিয়ে অনেকে নিতে চায় না। রেডিওথেরাপি দিলে একদম পুড়ে যাবে, বা অপারেশন করলে কি, এখানে অপারেশন করলে কি এই ক্যান্সারটা সরাইয়া যাবে, নানান ধরনের বিভ্রান্তি আমাদের মানুষের মধ্যে আছে। ওই সমস্ত জায়গাতেও কিন্তু সচেতনতার একটা রোল আছে। তার মানে সচেতনতা শুধু ওই ক্ষুদ্র অর্থে এই কি করলে কি করবেন না সেটা না, সার্বিকভাবে ক্যান্সারের প্রতিটা ধাপেই আমরা সচেতনতার ভূমিকা আছে। এবং অনেকগুলো ক্যান্সার আমি যেগুলি বললাম না, তার বেশিরভাগই, আমি তো ফুসফুসের ক্যান্সারটার প্রাথমিক ভাবে
যে আমি যেটা বলছি প্রতিরোধের ভূমিকা হয়তো একটু কম, কিন্তু যদি আমরা শুধু একটাও কথা বলতে পারি যে সিগারেট বা ধূমপান এবং তামাক জাতীয় দ্রব্যের ব্যবহার কমান, তাহলেই কিন্তু ফুসফুসের ক্যান্সারের একটা বড় একটা অংশ। আমাদের এই যে বাতাসের মধ্যে যে দূষণ হয়ে আছে, জি। আমাদের ঢাকা শহরের বাতাসের কি অবস্থা আমরা সবাই কম বেশি জানি। এই যে গাড়ির কালো ধোঁয়া বলেন বা বর্জ্য, নানান ধরনের মাটি দূষণ হচ্ছে, পানি দূষণ হচ্ছে, তাই না? এই সব কিছু বিষয় নিয়ে আমার মনে হয় যে সবগুলা বিষয় একটু অ্যাড্রেস করা উচিত ক্যান্সারের সচেতনতার মধ্যে, আগের মতো আর খুব সীমিত অর্থে না থেকে। একেবারে একেবারে বলেছেন, ঠিকই বলেছেন। আমি যেহেতু বলছিলেন যে এই মাসটি হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস, আমরা কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে শুরু করি। মূলত অনেকেই হয়তো জানেনও না যে আসলে কোলোরেক্টাল ক্যান্সার কি, বা আসলে কি কি ধরনের লক্ষণ হতে পারে। মূলত কোলোরেক্টাল ক্যান্সার কোন অংশগুলোকে আক্রান্ত করে এবং কি ধরনের প্রাথমিক লক্ষণগুলো দেখা যায়? আচ্ছা, আমাদের যে পরিপাকতন্ত্র মানে পাকস্থলী, যেটাকে আমরা ভুঁড়ি বলি, নারী ভুঁড়ি বলি না, তো পাকস্থলী যেটাকে আমরা বলি, যদি ভুঁড়ি বলি, পাকস্থলীর পরে একটা ক্ষুদ্রান্ত্র বলি, চিকন একটা নারী বলি যেটাকে, সেটার যে অংশটা, তারপরে যে বৃহদন্ত্র যেটা মানে একটু মোটা হয়ে গেল একদম পায়ুপথ পর্যন্ত যে জায়গাটা, এটা তো এই জায়গাটুকু আমরা বলি বৃহদন্ত্র। এর মধ্যে একটা অংশ, বড় অংশটাকে এবার আমরা কোলন বলি। জি। হ্যাঁ, কোলন বলি বা বৃহদন্ত্র হিসাবে এটাকে স্পেসিফাই করে বলি। আর শেষের যে অংশটা যে মলাশয়, রেকটাম, জি। তো এটাকে হলো কোলন। এই কোলনেরও আবার কিছু অংশ আছে, যেমন এই নাভিটাকে যদি আমরা মাঝখানে রেখে যদি ধরি যে অ্যাসেন্ডিং কোলন, হ্যাঁ। উপরের দিকে ঊর্ধ্বমুখী, তারপরে ট্রান্সভার্স বা সমান্তরাল একটা অংশ, ডিসেন্ডিং আমার একটা অংশ আছে, লাস্টের দিকে একটু একটু প্রসারিত জায়গা, স্ফীত সিকাম। একটা অংশ আছে যেটা সিগময়েড কোলন বলি। টোটালটাকে নিয়ে এলে কোলন, এবং কোলনের পরের যে অংশটা মলাশয় বলি, রেকটাম। তো এই কোলন এবং রেকটাম দুইটার ক্যান্সারকে যখন আমরা একসাথে বলি, নানান কারণে একসাথে বলি, তখন আমরা বলি কোলোরেক্টাল ক্যান্সার। তো আমরা সহজ ভাষায় বলতে পারি বৃহদন্ত্রের ক্যান্সার, ভুল হবে না এটা, সেটাই ভালো হবে। আর লক্ষণের কথা আপনি বলছিলেন তো, যে এই যে আমাদের যে একটা বাওয়েল হ্যাবিট বলি, অর্থাৎ যে পায়খানা প্রস্রাবের একটা অভ্যাস হয়ে যায় না দীর্ঘদিনের, তো এর মধ্যে যদি কোনো একটু স্থায়ী পরিবর্তনের দিকে যায়, যেমন আগে যেমন ছিল এরকম না, কেমন একটা কোষ্ঠকাঠিন্য হচ্ছে, আবার গিয়ে লুজ মোশন হচ্ছে, আবার কোষ্ঠকাঠিন্য, এই ধরনের কিছু অল্টার্ড বাউল হ্যাঁ, বাউল যেটা আমরা বলছি, এই ধরনের হতে পারে। তারপরে যেমন আমরা বলছি যে একটা পেটের মধ্যে একটা সবসময় একটা অস্বস্তি ভাব থাকতে পারে, যে একটু ফুলে ফেপে থাকতেছে, সেটা থাকতেছে একটা অস্বস্তিকর একটা অ্যাসিডিটির একটা ভাব, এরকম একটা সবসময় একটা থাকতে পারে। আরেকটা হলো যে ইনকমপ্লিট ডেফিকেশন আমরা বলি, অর্থাৎ আপনি যে মল ত্যাগ করতে যাবেন, মনে হচ্ছে না কমপ্লিট হচ্ছে না, কমপ্লিট হচ্ছে না, এরকম যদি একটা অবস্থা, এরকম একটা অনুভূতি চলে আসে, এরকম যে বারবার, এটা একটা বড় একটা ফ্যাক্টর। এর বাইরে ক্ষুধামন্দা থাকতে পারে, ওজন কমে যাওয়া থাকতে পারে, এই ধরনের কিছু লক্ষণ থাকতে পারে। আবার লক্ষণ অনেক ক্ষেত্রে প্রথম দিকে টেরও পাওয়া যায় না, একটু একটু শেষের দিকে গিয়ে এরকম হয়। তো কোলোরেক্টাল ক্যান্সার আমরা আমরা যদি শরীরের অন্য জায়গার মতো, কিন্তু এটাও বলে রাখি যে কোলোরেক্টাল এই এলাকাতেও ওই বেনাইন টিউমার যেটা যেটা অক্ষতিকারক, ক্যান্সার না, যে টিউমারটা ছড়ায় না, যে বৃহদন্ত্রের যে ভিতরের দিকের যে কাভারিংটা না, এই কাভারিংয়ের মধ্যে যদি এরকম ওই ধরনের ওই একটা বেনাইন অক্ষতিকারক একটা টিউমারের মতো হইলো, কিন্তু এটা ক্যান্সার না। আবার পলিপের মতো একটু স্ফীত একটা অংশ থাকতে পারে, পলিপও কিন্তু ক্যান্সার না, বাট পলিপটা এটা সময়ের বিবর্তনে কিন্তু অনেক কোনো কোনো ক্ষেত্রে ক্যান্সারের দিকে রূপ নিতে পারে। এই জন্য পলিপ দেখা দিলেও আমরা বলি সেটা চিকিৎসা করে ফেলে দেওয়াটা ভালো। আর যেটা ম্যালিগন্যান্ট টিউমার হয় সেটা তো ক্যান্সার, আমরা যেটা বলছি কোলোরেক্টাল ক্যান্সার। তো এই বিষয়গুলো আমাদের অন্য জায়গার মতোই আর কি, শরীরের অন্য জায়গার যেভাবে হয় এখানেও সেরকমই হয়। তো আমাদের লক্ষণগুলো তো বললাম, জি। এর বাইরে আমরা রিস্ক ফ্যাক্টর বলতে পারি, ঝুঁকির মধ্যে আছেন যারা, কি কি কারণে এটা কত বয়স থেকে আসলে? সাধারণত একটু বেশি বয়সে 50-এর পরে কোলোরেক্টাল ক্যান্সারটা বেশি দেখা দেয়। তারপর মানে যদি হিস্ট্রি থাকে যে আমার একবার কোলোরেক্টাল ক্যান্সার হলো, আরেকবার হওয়ার একটা ঝুঁকি থাকে। ওই যে পলিপের কথা বললাম, যে পলিপ থাকলে একটা দীর্ঘমেয়াদী থাকলে ওটা পরবর্তীতে ক্যান্সার হইতে পারে। তারপর আমাদের যে খাওয়া দাওয়ার অভ্যাসটা খুবই ইম্পর্টেন্ট,
যারা অতিরিক্ত কি বলি আমরা অ্যানিম্যাল প্রোটিন বলি না, মাংস জাতীয় খাবার বেশি খায়, বিশেষ করে চর্বিযুক্ত মাংস, রেড মিট যেগুলো বলি, বিশেষ করে যে সমস্ত খাবারে ফাইবার কম থাকে, আঁশ কম থাকে, এরকম মাংস হইলে এরকম একটা, সেই ধরনের খাবার যারা বেশি খায় তাদের মধ্যে এই ক্যান্সার হওয়ার একটা ঝুঁকি থাকে। আর পারিবারিক ইতিহাস একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারো হয়তো পরিবারের কারো কোলোরেক্টাল ক্যান্সার ছিল, তাদের মধ্যে হওয়ার ঝুঁকিটা একটু বেশি থাকবে। কারো পরিবারে যদি একাধিক লোক আক্রান্ত হয়ে থাকে তাহলে তাদের মধ্যে আরেকটু ঝুঁকি বেশি থাকবে। তারপর আমাদের যে ওই যে জিন বলি না, আমাদের কোষের মধ্যে যে থাকে, জিনের মধ্যে যদি কোনো অ্যাবনর্মাল বিবর্তন বা মিউটেশন হয়, সে সমস্ত ক্ষেত্রেও এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। কিছু কিছু প্রদাহ জাতীয় অসুখ আছে যেগুলো ইয়েতে হয়, কোলনে হয় নর্মালি, সেইগুলো থেকে পরবর্তীতে একটা সুযোগ থাকে, যেমন ক্রোনস ডিজিজ বলি আমরা, আলসারেটিভ কোলাইটিস, এগুলো কঠিন হয়ে যাচ্ছে হয়তো বা, কিন্তু বিশেষ কিছু প্রদাহ আছে এই কোলন এলাকায়, সেগুলি থেকে পরবর্তীতে একটা চান্স থাকে যে পরবর্তীতে একটা ঝুঁকি বাড়ানোর একটা ইয়ে থাকে। পারিবারিকভাবে একটা এক ধরনের পলিপোসিস বলে এক ধরনের ইয়ে আছে হেরিডিটরি, সেটার থেকেও পরবর্তীতে হওয়ার সুযোগ চান্স কম, বাট এগুলি ঝুঁকিগুলো বাড়ায়। ধূমপান অবশ্যই ঝুঁকি বাড়ায়, অ্যালকোহল বা মদ্যপান অবশ্যই ঝুঁকি বাড়ায়। রেডিয়েশন, ধরেন কোনো কারণে হয়তো পেটের মধ্যে কাউকে রেডিয়েশন বা বিকিরণ চিকিৎসা দেওয়া হয়েছিল, পরবর্তীতে একটা কোলনের মধ্যে সেটা হইতে পারে। এই ধরনের রিস্ক ফ্যাক্টরগুলো আমরা মাথায় রাখতে পারি। আমরা যারা কায়িক পরিশ্রম করেন না, শারীরিক পরিশ্রম করেন না, চলাফেরা করেন না, ব্যায়াম করেন না, হাঁটাচলা করেন না, তাদের মধ্যেও ঝুঁকিটা বেশি থাকে। আমরা এই ঝুঁকিটাকে আসলে মানে এড়ানোর জন্য, আপনি তো অনেকগুলো কথাই বললেন, একই সঙ্গে আমরা দেখেছি উন্নত বিশ্বে কোলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং একটি প্রকল্প বা প্রজেক্ট রয়েছে, যে একটি বয়সের পরে তারা ওনাদেরকে ডাকেন যে আপনি পরীক্ষা করে দেখেন। বাংলাদেশে আসলে এর বিস্তার কতটুকু, আসলে আমরা কতখানি মানুষকে উদ্বুদ্ধ করতে পেরেছি? আচ্ছা, আমার মনে হয় আমি যেহেতু ক্যান্সার রোগতত্ত্ববিদ হিসেবে একটু বলা উচিত ছিল দর্শকদের, যার ছোট করে, মানে যে এই আক্রান্তের হারটা কেমন আমাদের। অবশ্যই তো আন্তর্জাতিক হিসাব এবং বাংলাদেশে আমাদের যে হাসপাতাল ভিত্তি, সেটা থেকে আমরা এভাবে বলতে পারি যে প্রতি বছর বাংলাদেশে কোলন এবং রেকটাম যদি ধরি আমরা, গড়ে ২,৫০০ এরকম ৫,০০০-এর মতো আক্রান্ত হয় বলে আন্তর্জাতিক সংস্থা থেকে আমাদের হিসাবটা দিচ্ছে। এবং দুঃখজনক হলো এর মধ্যে প্রায় ৪,০০০ মারা যায়। হ্যাঁ, এবং আমরা যদি একসাথে যদি হিসাব করি সব ক্যান্সারের মধ্যে, তাহলে বাংলাদেশে এটা আক্রান্তের হারে ৮ম স্থানে কথা বলছি আমরা, বা মৃত্যুর হারে এটা ৯ম বা ১০ম স্থানে আছে। বৈশ্বিক একটু বেশি, মানে ৪র্থ স্থানে হলো কোলন ক্যান্সার, ৮ম স্থানে আক্রান্ত। তো আমাদের একটু বৈশ্বিক থেকে আমাদের একটু কম আছে, কিন্তু আমাদেরও যে এই যে কিছু পরিবর্তন, খাদ্যাভ্যাস পরিবর্তন থেকে শুরু করে হচ্ছে না, তারপরে যে আমাদের এখানে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এগুলোর ব্যবহার বাড়ছে আস্তে আস্তে, প্রক্রিয়াজাত খাবারের ব্যবহার বাড়ছে, এগুলি থেকে আমার মনে হয় যে আস্তে আস্তে আমরাও ওদিকে হয়তো ওদিকে বাড়বে আস্তে আস্তে। আমরা এটা মাথায় আমাদের রাখা উচিত। আপনি স্ক্রিনিং এর কথা বলছিলেন, স্ক্রিনিং বলতে আমরা কি বুঝি সেটাও বলে। এতক্ষণ যেগুলো আমরা বললাম যে লক্ষণ দেখা দিলে আপনি ডাক্তারের কাছে যাবেন, এটাও তখনও যদি পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়ে তাহলে এটাও একটা আর্লি স্টেজে আমরা অনেক সময় ধরতে পারি। কিন্তু আরো আগে যদি আমরা এটাকে ধরতে চাই, তাহলে মানে লক্ষণ দেখা দেয় নাই, বয়স যে ৫০ বললাম না, বয়স সহ নানান ধরনের পারিবারিক ইতিহাস বা নানান ধরনের ঝুঁকি তার ভিতরে আছে, তাদের উপর আমরা আগে ভাগেই কিছু সিম্পল, খুব সহজ, কাটাছেঁড়া, কষ্টদায়ক হবে না, নন ইনভেসিভ বলি আমরা ডাক্তারি ভাষায়, এইরকম কিছু পরীক্ষা আমরা করতে পারি। যেমন আমরা ব্রেস্ট ক্যান্সারের বেলায় করি, জরায়ুর ক্যান্সারের বেলায়, মুখের ক্যান্সারের বেলায়। এই 3টা ক্যান্সার নিয়ে WHO বলছে যে বাংলাদেশের মতো যদি আমরা লো রিসোর্স কান্ট্রি বা সীমিত সম্পদের দেশেও, সীমিত সম্পদ বলতে আমাদের এখনও সেই টেকনোলজি প্রচুর এখনও অত হয় নাই, অত জনবল হয় নাই, অত প্রশিক্ষিত, এই সমস্ত যদি আমরা ধরি, আর্থিক ব্যবস্থাপনা, তো সে সমস্ত ক্ষেত্রে ওই 3টা ক্যান্সারকে গণহারে করা সম্ভব। বাট কোলোরেক্টাল ক্যান্সারটা বাংলাদেশে আমরা এখনও ওই প্রক্রিয়ার মধ্যে আনতে পারি নাই, বাট হসপিটাল সেটিংসে, মানে হাসপাতালে এগুলির ব্যবস্থা আছে। স্ক্রিনিং পদ্ধতির মধ্যে যেমন উন্নত বিশ্বে কোলোনোস্কোপি নামে একটা পরীক্ষা আছে। এই পরীক্ষাটা কিন্তু ওদের দেশে অনেকটা ডাল ভাতের মতো তারা করে ফেলে, আধা ঘন্টার মধ্যে এই পরীক্ষাটা হয়ে যায়। একটা নরম, একটু ফ্লেক্সিবল, মানে ফ্লেক্সিবলের বাংলা কি বলবো, যে
মানে শক্ত না আর কি, এরকম একটা একটা নল, আমরা এটা যেটা মাথায় একটু ক্যামেরার মতো লাগানো আছে, ওইটা বায়ুপথ দিয়ে মানে পায়খানার রাস্তা দিয়ে আমরা এটা দিয়ে যাব, উপরে গিয়ে ওইখানে গিয়ে এটা দেখা যাবে যে কোনো কি পরিবর্তন আছে কিনা, এবং যদি কোনো পরিবর্তন থাকে, সন্দেহজনক থাকে, ওইটার ভিতরেই ডিভাইস আছে যেটাতে একটু একটু বায়োপসির জন্য একটু নিয়ে আসা। এই কোলোনোস্কোপি আধা ঘন্টা লাগে, তবে একদিন আগে থেকে সাধারণত একটু প্রস্তুতি লাগে। এইটা যদি করা হয় প্রতি বছর না হলেও অন্তত কয়েক বছর পর যদি আমরা এটা করতে পারি, 3 বছর পর করতে পারি। অনেক দেশে তো এটা বাধ্যতামূলক করা আছে, আমাদের দেশে এটা নাই। এটা করতে পারি। আরেকটা পরীক্ষা আছে যেমন অকাল ব্লাড টেস্ট, এটা কিন্তু আমাদের দেশের খুবই সহজেই করা যায়। স্টুলটা, এই যে স্টুল পরীক্ষা করে ভিতরে ঠিক রক্ত দেখা যাচ্ছে না, মানে লুকায়িত অকাল ব্লাড আছে কিনা সেই স্টুলের মধ্যে, সেটা মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করে সেটা দেখা যায়। ইদানিং আবার ওই স্টুলেরও আবার ডিএনএ টেস্ট পর্যন্ত করার আধুনিক ব্যবস্থাও আসছে। তো আরেকটা হলো যে যেমন এগুলি আর কি আমি বললাম, এই ধরনের স্ক্রিনিংগুলো আমরা আমাদের দেশে হাসপাতালে গেলে আপনি এগুলি করতে পারবেন, কিন্তু এখন পর্যন্ত ওই যে স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে আমাদের দেশে শুধু স্তন আর জরায়ু মুখের ক্যান্সার নিয়ে হচ্ছে। আমি মনে করি, বারবার বলি, ওরাল ক্যান্সার বা মুখের ক্যান্সার অবশ্যই এর ভিতরে ইনক্লুড করা উচিত, আর এই কোলোরেক্টাল ক্যান্সার সহ আরো 2-1টা ক্যান্সারকে আমরা আর করতে পারি। এবং কিছু টিউমার মার্কার অথবা এই ধরনের কোনো এনজাইমের কোনো রোল রয়েছে কিনা? হ্যাঁ, টিউমার মার্কার তো অনেকগুলো ক্যান্সারের বেলায় আমরা এটা করি। রক্তের মধ্যে কিছু কিছু পরীক্ষা আছে যেগুলো রক্ত থেকেই করা যায়। তো টিউমার মার্কার হলো কি, আসলে এটা আসলে যতটা না ডায়াগনস্টিক বা রোগ নির্ণয়ের বেলায় যতটা ভূমিকা, তার থেকে বেশি ভূমিকাটা হলো প্রগনোস্টিক। অর্থাৎ আমি যখন একটা ক্যান্সারের অপারেশন করে ফেলে দিলাম, তখন তো আর আমি ওটা দেখতে পারবো না, কিন্তু তার যে প্রভাব আছে কিনা সেটা রক্তের মধ্যে আমরা বুঝতে পারবো। চিকিৎসাটা চলছে, শুরুতে কেমন ছিল, পরে কেমন, এটা বোঝার জন্য মেনলি এই টিউমার মার্কারগুলো। তবে ডায়াগনোসিসে কিছু কিছু ক্ষেত্রে হেল্প করে, যে কারো যদি এই ধরনের বেশি থাকে তখন একটু মাথায় আসে যে এটা। তবে এই টিউমার মার্কারগুলো ঠিক একেবারে চূড়ান্তভাবে বলা যায় না যেটা বেশি থাকলেই এই ক্যান্সারটা আছে, বা অন্য ক্ষেত্রেও যেটা থাকবে না তা না। তবে এইগুলি একটা হেল্পিং টুল হিসেবে কাজ করে, অনেক সময় কাজ করতে পারে। আমরা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে যদি কোলোনোস্কোপির কথা চিন্তা করি সরকারি এবং বেসরকারি পর্যায়ে, তাহলে আসলে একেবারে ঝুঁকির মুখে যারা রয়েছেন, সেটি কি আসলে একটি জাতীয় পলিসি অথবা স্ক্রিনিং করা যায় কি? আসা উচিত। আমি একটা কথা বলবো যে যেটাকে আমরা মানে কমিউনিটি লেভেল বা জাতীয় পর্যায়ে সবার জন্য প্রযোজ্য হবে, সেইটার মধ্যে হয়তো আমরা এখন পর্যন্ত যেহেতু ওরাল ক্যান্সারটাই আনতে পারি নাই, মুখগহ্বরের ক্যান্সার, ওইটার উপরে আমরা আগে জোর দিতে চাই। কিন্তু কোলোরেক্টাল ক্যান্সারের যেটা অকাল ব্লাড টেস্টটা করা যায়, কিন্তু ইদানিং আবার এটার কার্যকারিতা নেই, আরও আধুনিক পরীক্ষা আসতেছে, তো সেটা নিয়ে একটা কথা আছে। তবে কোলোনোস্কোপিটা আমরা এখন আমরা যেটা করতে পারি, যেমন এই আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি এই সুযোগটা নিতে চাই যে এই যে কথাগুলো বললাম যে 50 বছরের হওয়ার পরে ঝুঁকি বাড়ে, এই ধরনের লক্ষণগুলো থাকলে তারা যদি একবার কোলোনোস্কোপিটা করার ভয় না পেয়ে, কারণ স্ক্রিনিং যেটাকে বলবো সেটা এটা আমাদের ডাক্তারদের বা আমাদের বলার স্বাস্থ্যকর্মীদের একটা খুব বেশি করে বলার দরকার যে এই পরীক্ষাগুলা কিন্তু কোনো কষ্টদায়ক পরীক্ষা হবে না। মানে স্ক্রিনিং টেস্টের শর্তই হলো যে এটা নন ইনভেসিভ হবে, অর্থাৎ কাটা ছেঁড়া কষ্টদায়ক হবে না। এই কনফিডেন্সটা মানুষের মধ্যে ব্যাপকভাবে আনা দরকার। যখন আমরা বলছি যে আমার তো ক্যান্সার নাই, তাও এই পরীক্ষাটা করতে বলবো, এরকম করে টিউব দিয়ে এই করবে, আবার একটু, আসলে যে এটা খুব কষ্টদায়ক কিছু না, এটা অনেকটা স্বাভাবিক, একটা আধা ঘন্টার মধ্যে এটা একটু করা যায়। তো সেই জিনিসগুলা মানুষকে বোঝানোটা বড় দরকার, এটাই আগে প্রথম কাজ। আর হাসপাতালগুলোতে যেন আমাদের এই পরীক্ষাটা একটু কম খরচে করা যায় কিনা সেইটার ব্যাপারে আমি একটু সেটা নিয়ে ভাবা উচিত। এবং একই সঙ্গে জনসচেতনতা গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবেন যে আসলে তো আমার তো কিছু হয়নি, আমি এখন যে আবার কেঁচো খুঁড়তে যে সাপ বেরোবে বা আবার একটা নতুন একটা রোগের হবে, এই সচেতনতার জায়গাটা দরকার। একটা টেস্ট করতে গিয়ে যে আমার ক্যান্সার আমি নতুন করে নিয়ে আসতেছি, এইটা ঠিক না, এটা অনেকে ভুল ধারণা। আবার এমনও আমি অনেক পাই যারা শিক্ষিত মানুষ বলে কি এটা তো করা দরকার, করি না, আবার করলেই কি ধরা পড়ে। আহারে, এখন এই যে করলেই কি ধরা পড়ে, যদি ধরা পড়ার ভয়ই থাকে তাহলে যত দিন যাবে ততই তো ওটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, চিকিৎসার বাইরে চলে যাবে। কাজেই আমরা এগুলোই আমরা বলতে চাচ্ছি। সচেতনতা মানে শুধু ওই এটা খাবেন আর এটা খাবেন না তা না, এই সমস্ত কিছু নিয়েই আমাদের চিকিৎসা পদ্ধতি নিয়ে আমাদের অনেক রকম ভুল ধারণা আছে। বলছি না আমি যে কেমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জারি নিয়ে, এগুলো আমাদের ভুলগুলো ভাগাইতে হবে মানুষের। না, অবশ্যই।
আমরা যদি আসলে কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে যে সর্বশেষ যদি যে কথাটি বলতে চাই যে আমাদের প্রাত্যহিক খাদ্যাভ্যাস, বিশেষ করে খাদ্য একটি গুরুত্বপূর্ণ একটি অংশ। দেখা যাচ্ছে যে অনেক খাবারই অনেক ভেজাল মিশ্রিত, অনেক খাবার যেটা ফাস্ট ফুডের উপর আমরা নির্ভরশীল বা অনেক ডিপ ফ্রাই বা প্রসেসড ফুডের উপর নির্ভরশীল। স্বাভাবিক খাদ্যাভ্যাসটি কিভাবে, কোনো ফাইবার জাতীয় খাবার আমরা কিরকম খাবো, কিভাবে করলে আমরা আমাদের বায়োল হ্যাবিটটা ক্লিয়ার রাখতে পারি? প্রথমত আঁশযুক্ত খাবার বেশি খাইতে হবে। আঁশযুক্ত খাবার কোথায় আছে? শাকসবজিতে আছে, ফলমূলে আছে, প্রচুর আছে ফাইবার, তাই না? আরেকটা যেমন সিম্পল কথা বলি, আমরা আমাদের তো জীবনযাত্রাটা একটু নাগরিক হয়ে যাচ্ছে, যান্ত্রিক হয়ে যাচ্ছে। ঢেকিতে ছাটা চালের ভিতরে ফাইবার বেশি থাকে মেশিনে ছাটা চালের চাইতে। আপনি ময়দার চাইতে আটাতে, এক সময় আমাদের দেশে আমরা ছোটবেলায় আমরা কি দেখছি যে মানে আটার রুটি খাবে, এরা খাবে গরিব মানুষ খাবে, আর ধনীরা খাবে ময়দার পরোটা। কিন্তু আমাদের এই ধারণাটা অ্যাটলিস্ট এখন চেঞ্জ হয়েছে, যে এখন আমরা একটু ময়দার দিকে বেশি যাচ্ছি না, আমরা এখন আটার দিকে, আটার রুটি, আটার দিয়েও পরোটা এখন হচ্ছে। তার মানে এখানে ফাইবারটা বেশি থাকে, তাই না? এই জন্য আমাদের আঁশযুক্ত খাবার, এই যে শস্য দানা জাতীয় খাবার সাথে, শাকসবজির সাথে ওই যে শস্য দানা জাতীয় যেগুলি খাবার আছে, সিম জাতীয় খাবার, তারপরে বিভিন্ন এই জাতীয় খাবারগুলো বেশি খেতে হবে। এটা হলো এক নাম্বার কথা। ওই যে শুধুমাত্র মাংস, আমাদের ছেলে মেয়েদের যে অভ্যাসটা আজকাল হচ্ছে না, যে মাংস ছাড়া তারা খাইতে পারে না। মাংসের মধ্যেও প্রোটিন, মাছ হইতে পারে, মাছের মধ্যে সমস্যা তেমন দেখি না, মাংসের মধ্যেও রুটি মানে মুরগির মাংস বা এই জাতীয় মাংস। কিন্তু যারা বেশি বেশি মানে খাসি গরু থেকে এই ধরনের মাংস, যারা বিশেষ করে রেড মিট চর্বিযুক্ত মাংসটা বেশি খান, তাদেরকে এই অভ্যাসটা একটু পরিবর্তন, ব্যালেন্স করতে হবে। আমরা তো বলছি না যে একদম খাবেন না, কিন্তু একটা ব্যালেন্স যেন থাকে, শাকসবজি, ফলমূল, ফাইবার এগুলোও যেন থাকে, এগুলোও থাকে। আর আর ওই যে বললাম যে এর সাথে কিন্তু কায়িক পরিশ্রমের একটা সম্পর্ক আছে। আপনি একদম শুয়ে বসে থাকবো আমরা, খাবার যাই হোক, মানে সাথে এই মানে কায়িক পরিশ্রমের অভ্যাসটা, একটু হালকা ব্যায়াম করা, না হলে একটু হাঁটা, এই অভ্যাসগুলো করতে হবে আমাদের। এগুলি নিয়ে আসলে যদি বললাম যে আপনারা আমরা সবাই মিলে যদি বলি, আস্তে আস্তে এগুলি পরিবর্তন হবে, আমরা আশা করি। নিশ্চয় পরিবর্তন হবে, আমরা সেই প্রত্যাশী। আমরা তবে পরবর্তী ক্যান্সারগুলোর প্রতিরোধ নিয়ে কথা বলার আগে ছোট্ট একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম যে ক্যান্সার প্রতিরোধে সচেতনতার ভূমিকা নিয়ে। আমরা সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পরে। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আজকে কথা বলছিলাম ক্যান্সার প্রতিরোধে সচেতনতা নিয়ে। অধ্যাপক ডাক্তার রাস্কিন, আমরা যে প্রসঙ্গে ছিলাম যে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে আপনি কথা বলেছেন। একটি বিষয়ে কথা বলতে চেয়েছিলেন, সেটি হচ্ছে ওরাল ক্যান্সার। একই রকমভাবে যেমন কোলোরেক্টাল ক্যান্সারের স্ক্রিনিং সম্ভব, ওরাল ক্যান্সারের রোগীর সংখ্যা কিন্তু কম নয়, এবং সেটি স্ক্রিনিং করা কতখানি আসলে সম্ভব এবং কি ভাবে স্ক্রিনিং করা সম্ভব হতে পারে? খুবই মানে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নটা করার জন্য, কারণ আমারও মনের মধ্যে অনেক একটা কষ্টই বলা যায় যে ওরাল ক্যান্সার নিয়ে আমরা কিছু করতে পারলাম না কেন, বা ওইরকম। প্রথম কথা হলো যে ওরাল ক্যান্সার নারী পুরুষ দুই ক্ষেত্রেই প্রথম 3-4টা মানে তালিকার 3-4টার মধ্যেই রয়ে গেছে, না তৃতীয় বা চতুর্থ স্থানে রয়ে গেছে, নারী পুরুষ উভয়ের মধ্যে। আমরা নারীদের হয়তো ব্রেস্ট এবং জরায়ুমুখের ক্যান্সার নিয়ে কথা বলছি, পুরুষদের হয়তো মানে বলছি ফুসফুসের ক্যান্সার নিয়ে কথা বলছি, কিন্তু এইটা নিয়ে আমরা একটু কম বলি, যে দুই ধরনের মানে পুরুষ নারী সবার মধ্যেই আছে। আচ্ছা, আমি মানে মুখগহ্বর মানে ভিতরের পুরো অংশটা যদি বলি, মুখের ভিতরে আমি যে হা করলে যে পুরা জিহ্বা থেকে শুরু করে ঠোঁট থেকে শুরু করে পুরা চিক, এই অংশটার যে ক্যান্সার, সেগুলিকে আমরা ওরাল ক্যান্সার বলি। ওরাল ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য আমি বলবো সবচাইতে সহজ, কিন্তু সব থেকে সহজ কাজটাই করা হয় নাই, যেহেতু এই ফিল্ডের কেউ উদ্যোগী হয় নাই, হ্যাঁ, যাদের কাজ করার কথা। তো আমার একটা ছোট্ট অভিজ্ঞতাও আছে। আমি যখন জীবনে প্রথম ট্রেনিংয়ে কেরালায় যাই, 14 দিন থাকলাম। থাকার পরে লাস্টের দিন তারা বলল, শেষের দিন রাখছে আমার জন্য, যে এই ওইটাকে বলে টিওসি। এটা কি বলে যে আমি বুঝতে পারতেছি না যে এটা কি এমন জিনিস। পরে লাস্টের দিন গিয়ে বুঝলাম
যখন আমাকে নিয়ে গেল যে ত্রিবান্দ্রাম ওরাল ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম, ও তা আমি দেখলাম যে আমাদের দেশে তখন আমি 2003-এর কথা বলছি, তো তখন আসলে এই বিষয়টা নিয়ে আমাদের তেমন একটাই ছিল না, যে ব্রেস্ট এবং সার্ভিক্সের মতো নাই। তো ওখানে গিয়ে আমার যে অভিজ্ঞতাটা হলো সেটাই আমি বলি যে কত সহজ, চিন্তা করেন আপনারা যে ওরাল ক্যান্সারের স্ক্রিনিংয়ের জন্য যেটা দরকার, যে একজন মানুষকে লাইট সোর্সের কাছে, মানে আলোর যে উৎস, সেটা হইতে পারে সূর্যের আলো হইতে পারে বা একটা টর্চ হইতে পারে, এখানে নিয়ে বড় করে হা করতে হবে। হা করার পরে পুরো মুখের ভিতর যে এই যে তেলতেলা অংশটা, ঝিল্লি বলি না আমরা, মিউকাস মেম্বারে, যে এর কোনো একটা জায়গায় তিন ধরনের পরিবর্তন দেখা হয় যে আছে কিনা। জি একটা হলো আমরা ডাক্তারি ভাষায় বলি ইরেথ্রোপ্লাকিয়া, মানে আমি বাংলায় যদি বলি যে ওই এই পুরা ঝিল্লির মধ্যে যদি কোথাও এই লাল লাল রক্তের দাগের ছোপের মতো মতো। ছোপ 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 দাগ এরকম থাকে, লাল স্পট থাকে, এটাকে বলি ইরেথ্রোপ্লাকিয়া ডাক্তারি ভাষা। আচ্ছা, আবার এই 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 জায়গার মধ্যে কোথাও যদি এরকম সাদা একটু খসখসা আস্তরের মতো থাকে সাদা, এটাকে বলি আমরা লিউকোপ্লাকিয়া। লিউকোপ্লাকিয়া। আবার দুটার মিশ্রণও থাকতে পারে, লাল আর সাদা মিশ্রণও থাকতে পারে। আর 3 নাম্বারটা হইলো বলি সাব মিউকোসাল আলসার অথবা সাব মিউকোসাল ফাইব্রোসিস বলি আমরা, মানে সাব মিউকোসাল মানে মিউকাস মেমব্রেন Just বা নিচে। ঝিল্লির নিচের থেকে প্রথমে একটা ফুসকুড়ির মতো ছোট, তারপরে আস্তে আস্তে এটা ঘা হয়ে যাওয়া, শক্ত হয়ে যাওয়া, পরে এটাকে বলি সাব মিউকোসাল ফাইব্রোসিস বা আলসার যেটাই বলি আমরা। এই 3টা জিনিস আছে কিনা শুধু এইটাই দেখা হয়। দেখা হয়। মানে আমরা এবং এটার জন্য কেরালাতে তারা এই ভলান্টিয়ার, হেলথ ভলান্টিয়ার, মানে তৈরি যারা করেছেন। যুবক ছেলে টেলে পড়াশোনা করে একটু বসে আছে, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, যে টর্চ ধরাই দেওয়া হয় হাতে একটা, যে বাড়ি বাড়ি যাবা, 20 বছর বা 30 বছর একটা বয়স দিয়ে দেওয়া হয়, যে এই বয়সের উপরে যাদেরকে প্রত্যেককে গিয়ে এইভাবে পরীক্ষা করে, তো যদি দেখা হয় যে এরকম কোনো কিছু আছে, সন্দেহজনক কিছু আছে। তখনই তাদেরকে রেফার করা হবে। সেইখানে গিয়ে এখানে তখন পরীক্ষা নিরীক্ষা অনেক কিছু করা আছে, স্ক্র্যাপিং মানে একটা ব্লেড দিয়ে একটু চেষে দেওয়া, দিয়ে সাইটোলজি মানে কোষ পরীক্ষা, জি। তারপরে কোথাও যদি থাকে পরীক্ষা করে দেখা গ্ল্যান্ড আছে কিনা, ওরাল ক্যান্সার থেকে আশেপাশের কোথাও লিম্ফ নোড বলি না, লসিকা যায় গ্রন্থি কিনা। ফুলে গিয়ে থাকতে পারে, সেটা থাকলে সেখান থেকে এফএনএসি বা নিডল দিয়ে পরীক্ষা করা, এই ধরনের পরীক্ষাগুলো পরের ধাপে হবে। একদম, তার মানে এত সহজে আমি যদি শুধুমাত্র সবাইকে আমি যদি হেলথ, আমাদের যে ভলান্টিয়ার যারা আছে, স্বাস্থ্যকর্মী যারা আছে, তাদেরকে অন্যান্য ট্রেনিংয়ের সাথে এই ট্রেনিংটা আমরা দিই, যে এই 3 ধরনের পরিবর্তন আমরা অনেকগুলা স্লাইড দেখাই দিতে পারি, যে এটা হলো লিকোপ্লাকিয়া, এটা 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 এটা, আর কিছু পেশেন্টকে যদি আমরা দেখাই দিতে সরাসরি পারি, দেখিয়ে দিতে পারি। এই জিনিসটাই যদি আমরা করি, যে একটা নির্দিষ্ট বয়সের পরে, এটা আমরা ঠিক করে দিলাম যে এই বয়সের পরে প্রত্যেকটা মানুষকে আমরা এইভাবে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীদের পরীক্ষা করব। আমি মনে জোর দিয়ে বলতে পারি, জরায়ু মুখের ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য অনেক প্রাইভেসি সেটিংস লাগে, কিছু যন্ত্রপাতি হলেও কিছু লাগে। ব্রেস্ট ক্যান্সার দেখার জন্য ওইরকম একটা পরিবেশ লাগে। ওরাল ক্যান্সার আপনি একদম একটা জানলার পাশে দাঁড় করাইয়ে বা একটা টর্চ লাইট দিয়ে আপনি এটা করতে পারবেন, অনেক কম খরচ হবে। শুধু বাংলাদেশে এই কথাটা নিয়ে ওইভাবে নাড়া দেওয়া হয় নাই, বা নীতি নির্ধারক মহলে এটা ওইভাবে চিন্তা করা হয় নাই। হয়নি। এটা আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি আবার আমাদের যারা যে স্বাস্থ্য নিয়ে সংস্কার কমিটি আছে তারা হোক, বা সরকারে যারা আছেন তাদের প্রতি বলবো, এত সহজ যেটা নারী পুরুষ সবার জন্য জরুরি, এই এটি কাজটা করা করতে এটি পারি। করা একেবারে জরুরি, ভীষণ গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ওরাল ক্যান্সারের ক্ষেত্রে অনেকেরই ধারণা যে আসলে অনেকেই তামাক, গুল, জর্দা, পান, সুপারি এগুলো নিয়ে নানান ধরনের মতবাদ রয়েছে, সিগারেট যারা খাচ্ছেন, যে আসলে কারা মূলত ঝুঁকির মুখে আছেন ওরাল না, ক্যান্সার। এখানে নানা ধরনের মতবাদের খুব সুযোগ নাই, কারণ সিগারেট বা ধূমপান এবং নন স্মোকিং টোবাকো, স্মোকলেস টোবাকো বলি আমরা, এসএলটি, ধোঁয়াহীন তামাক, যেগুলি জর্দা, সাদা পাতা, গুল, খৈনি, এমনই পানবাহার, চমকবাহার, কত রকম নাম দিয়ে আছে না, যত বাহারি নামই থাকুক না কেন, এগুলি ক্ষতিকারক, চরম ক্ষতিকারক। শুধু স্মোকিং না, এগুলিও ক্ষতিকারক। বিশেষ করে এই যে আমাদের যে সাবকন্টিনেন্ট বলি, উপমহাদেশ আমরা বলি, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এই এবং দক্ষিণ আমেরিকার কিছু দেশে এইগুলির ব্যবহার বেশি বলে এই সমস্ত জায়গায় মুখের ক্যান্সারটা কিন্তু তুলনামূলকভাবে বেশি হয়। এবং এইটা নিয়ে আমি বিতর্কে যাব না, যে এটা অলরেডি প্রমাণিত, অনেক গবেষণায় প্রমাণিত। তা আমাদের এইটা নিয়ে আমাদের দেশে যেমন আমরা নুরুল ইসলাম স্যারের কথা মনে করতে পারি, জাতীয় অধ্যাপক, উনি একটা আন্দোলন শুরু করেছিলেন আধুনিক, তারপরে তামাক বিরোধী জোট, অনেক কিছু আছে।
ইদানিং মনে হচ্ছে যে তামাক বিরোধী কার্যক্রমের মধ্যে একটু এই যে জনসচেতনতার যে ব্যাপারটা, যে আমাদের বড় বড় যারা চিকিৎসক থেকে শুরু করে সবাই যেভাবে আগে বলতেন, সেই জিনিসটা একটু কমে গেছে। এখন একটু আমরা আইনের প্রয়োগের কথা বলি, এগুলি খুবই দরকার, ট্যাক্স বাড়ানোর কথা বলি, কিন্তু এগুলি খুবই প্রয়োজন, আমি কিন্তু বলছি না যে না, এটা কোনো, অবশ্যই। কিন্তু আমরা আসল জায়গাটাতে কমে গেছে যে সচেতনতার জায়গাটা। আমরা যারা সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি, যাদের কথা মানুষ মানে আর কি, যারা তাদের মাধ্যমে যে এই জিনিসগুলো সাধারণ মানুষের মধ্যে আবার করে, মুখের ক্যান্সারের জন্য আবার একটু বলা দরকার, ধূমপানের কথা তো বহুত বলছি আমরা, এখন এটাও বলা দরকার। আমার মনে হয় এটা আরো নতুন করে আবার জোর দেওয়া উচিত যে এই বিষয়গুলো, যে তামাক জাতীয় কোনো রকম দ্রব্যই ব্যবহার, অ্যালকোহলের কথাও বলবো, অ্যালকোহল যে এটাও কিন্তু মুখের ক্যান্সারের জন্য ভূমিকা রাখে। অপরিচ্ছন্নতা, যারা একটু দাঁত মুখ পরিষ্কার করা, প্রতিবার খাওয়ার পরে যে একটু ব্রাশ করা, এইগুলির অভ্যাস যদি না থাকে কারোর মধ্যে, সেখানেও কিছুটা ভূমিকা রাখে। দাঁত পরিষ্কার করা, দাঁত থাকতে বাঙালি দাঁতের যত্ন নেয় না, এটা আমি আমার নিজের ক্ষেত্রে বুঝতে পারছি যে আমি নিজেই দাঁতের অনেকবার, এখন আমি অনেক কষ্ট করতেছি। ঠিক এরকম যে দাঁতের যত্নটা নেওয়া উচিত, এই কারণেও মানে মুখের যত্নটাও নেওয়া হবে যদি আমরা সবাই একটু দাঁতের যত্নটাও নেওয়া শুরু করি। এই দিকে আমাদের জোর দেওয়া উচিত ব্যাপকভাবে। এবং যে স্ক্রিনিং এর কথাটি বললেন, অনেক সময় হয়তো ডেন্টাল চেকআপের মাধ্যমেও সম্ভব। সেটাই, মানে চেকআপের জন্য গেলে তখন যদি আমরা জানি যে না, একটা ডেন্টাল চেকআপের সাথে এরকম ওরাল ক্যান্সারের চেকআপটা পুরা মুখের ভিতরটা একটু দেখে দেওয়া দরকার, সেটাও সম্ভব। একেবারে আমরা আসলে স্ক্রিনিংয়ে থাকি আজকে, যে আসলে কি করা যায়। এবং আরেকটি দুটি গুরুত্বপূর্ণ ক্যান্সার যেটি নিয়ে আপনি কাজ করছেন, একটি হচ্ছে ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার নারীদের। সো এই স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সারের বর্তমান প্রেক্ষাপটটি কি, সচেতনতার জায়গায় আমরা কোথায় আছি? এখানে আমরা আগের থেকে অনেকটা আগাইতে পারছি আমি বলবো। অ্যাটলিস্ট সমাজের একটা অংশ যারা আগে বলতো যে শুধু ধনী মানুষদের ক্যান্সার, স্তন ক্যান্সার হয়, এখন আমরা দেখছি যে না, ধনী গরিব সবারই হতে পারে। তো সমাজের যারা একটু ওই যে শিক্ষিত বা শহরের অংশ যারা, বা এখন মফস্বলে থাকলেও যারা ওই যে অ্যাক্সেস টু মিডিয়া বলি, আমরা বলি না যে রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, এগুলির মাধ্যমে অনেক তথ্য এখন আসছে, সেই হিসাবে নারীদের মধ্যে আগের তুলনায় আমি অবশ্যই বলবো জনসচেতনতা বাড়ছে। এটা বোঝার জন্য আমার ওই যে আমি এখন যেখানে কাজ করি, যেখানে যে প্রিভেন্টিভ অনকোলজি ডিপার্টমেন্ট, সেখানে আমরা স্ক্রিনিং চালু করেছি। আমরা দেখি যে না, এখন অনেকেই স্বতঃপ্রবৃত্ত হয়ে আমাদের কাছে আসে, কিন্তু এখনো আমি বলবো সমাজের একটা অংশ, আমরা কিন্তু ভুলে যাই তাদের কথা। একদম গ্রামের যে পল্লীর অংশটা, রিমোট এরিয়া বলি না, হার্ড টু রিচ এরিয়া, যে সমস্ত দুর্গম পাহাড়ি অঞ্চল, চরাঞ্চল, এই সমস্ত এলাকার মানুষকে আমরা যদি হিসাবে না ধরি, তাহলে একটা বড় একটা অংশ বাদ থেকে যাচ্ছে। তো সেই জন্য আমি এখনো বলবো যে স্তন ক্যান্সার নিয়ে কাজ করার সুযোগ এখনো আছে, প্রয়োজনীয়তা এখনো আছে। আগের চাইতে আমরা একটু, এখন মানুষ আসছে মানে একটু স্ক্রিনিংয়ের জন্য ইচ্ছা করে আসতেছে। এই জন্য আমি যেটা বলি যে আমার একটা দুঃখবোধ ছিল যে আমাদের ক্যান্সার ইনস্টিটিউটে ক্যান্সার স্ক্রিনিংয়ের ব্যবস্থা আছে, কিন্তু যে প্রোগ্রাম হিসাবে আলাদাভাবে যে এটা মানে কেউ গেলে ওখানে আমরা করে দিচ্ছি, কিন্তু আমরা যে এটা নিয়ে যে একটা প্রিভেন্টিভ অনকোলজি একটা আলাদা ইউনিট করব, একটা ডিপার্টমেন্ট করব, তার মাধ্যমে যে কিছু এলাকা ভিত্তিক গবেষণা সহ আমরা যে কাজ করব, সেটা আমরা করতে পারি নাই। এবং আমাদের অনেকগুলা ক্যান্সার হাসপাতাল হয়েছে, ক্লিনিক্যাল সাবজেক্টগুলা, চিকিৎসার সাবজেক্টগুলা, সেখানে অনেক ব্যয়বহুল ইনভেস্টমেন্ট সবাই করতেছেন, কিন্তু তার সাথে একটু সরাসরি রিটার্ন বা লাভ আসবে না এরকম একটা ডিপার্টমেন্ট হলো প্রিভেন্টিভ অনকোলজি, ক্যান্সার প্রতিরোধ বিভাগ। সেখানে এই যে ব্রেস্ট ক্যান্সার, জরায়ুমুখের ক্যান্সার, ওরাল ক্যান্সার, সাথে অন্যান্য ক্যান্সার যেটা বললাম কোলোরেক্টাল ক্যান্সারের, যদি একটু কিছু ইনস্ট্রুমেন্টগুলো সহ একটা পদ্ধতি, কিছু লোগো বলে আমরা দেই, অনেক জায়গায় আমার মনে হয় যে তারা এটাকে মনে করে এখান থেকে আমার ইনকাম কি, এখান থেকে তো সরাসরি ইনকাম কম হবে। কিন্তু এই জিনিসটা প্রত্যেককে আমরা অনুরোধ করব যে আপনারা ক্যান্সার সেন্টার চিকিৎসার জন্য দিচ্ছেন, অনেক অত্যাধুনিক মেশিন আনছেন আপনারা, সাথে প্রিভেন্টিভ অনকোলজি একটা ডিপার্টমেন্ট, একটু কম লাভ হলো, তবে গণস্বাস্থ্যে আমরা এটা করতে পারছি। এটা আমি খুব হ্যাপি যে এই জায়গায় এই ডিপার্টমেন্টটা আমরা চালু করতে পারছি। আমরা আসলে এই জায়গাটিতে আসলে একটু কাজ করতে চাই বা আসতে চাই, বিশেষ করে যে প্রতিরোধযোগ্য যে ক্যান্সারগুলো রয়েছে, সেখানে মানুষের মধ্যে সচেতনতা তৈরি, সামাজিক সচেতনতা একই সঙ্গে, এবং যদি আইনগত কোনো বিধি যদি গ্রহণ করা যায় সেটি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জাতীয়
পলিসিতে বা ন্যাশনাল লেভেলে যেটি প্রত্যেকটি জায়গায় সেটি সমন্বিতভাবে ইমপ্লিমেন্টেড হবে, সেই জায়গাগুলোতে আসলে এটি করা মনে হয় ভীষণ জরুরি। এবং আপনি জানেন যে সংস্কার কাজ চলছে সমগ্র দেশব্যাপী, সংস্কারের সেই কাজ জায়গাতে চলছে। যদি দু একটি কথা বলতে চান শুনে আমরা শেষ করব। না, প্রথমত আপনার ওই একদম শেষ। কথাটা আমি একটু বারবার ক্যাচ করতেছি যে সামাজিক সচেতনতা। সচেতনতা। আমরা এখন বলতেছি যে কমিউনিটি অনকোলজি, তার মানে আমি যদি একটা অঞ্চল, একটা এলাকা, জনগোষ্ঠী নিব, সেই জনগোষ্ঠীর মধ্যে যাদের কথা মানুষ শুনে তাদেরকে, কমিউনিটি লিডারদেরকে আগে সম্পৃক্ত করব, তাদের মাধ্যমে সমাজের প্রত্যেকটা মানুষকে সচেতন করে তোলা। এই যে সামাজিক সচেতনতাটা খুব ভালো কথা বলছেন আপনি, এটা দরকার। আর জাতীয় পর্যায়ে এই সংস্কার কমিশনের সাথে সদস্যদের কয়েকজনের সাথে আমারও কথা হয়েছে সেটা বিক্ষিপ্তভাবে, যে আমাদের এই যারা প্রতিরোধ নিয়ে কথা বলি, কাজ করি, তাদের সবাইকে নিয়ে যে একটা মতামত নেওয়া, আশা করছি তারা এগুলি ইনক্লুড করবেন। আর জাতীয় পর্যায়ে জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কর্মসূচি আগে দরকার। জি অবশ্যই, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর হাবিবুল্লাহ তাদের আজকে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে এই বিষয়ে আরও কথা বলবো। সুপ্রিয় দর্শক, আজকে ক্যান্সার প্রতিরোধে সচেতনতার যে ভূমিকাটি সেটি নিয়ে কথা বলছিলাম, এবং এটি ভীষণ গুরুত্বপূর্ণ যে এখন সময় এসেছে আমাদেরকে সোচ্চার হওয়ার, এবং যে প্রতিরোধযোগ্য যে ক্যান্সারগুলো রয়েছে সেগুলো বিশেষ করে স্ক্রিনিং যে পলিসিটি রয়েছে সেটির আওতায় যদি সবাইকে আনা যায় তাহলে নিশ্চয়ই আমরা ক্যান্সার প্রতিরোধে অনেক দূর এগিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।